থামুন, গভীর শ্বাস নিন। এই মুহূর্তটুকুই আপনার সবচেয়ে বড় শক্তি। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব এখনকার বিস্তারিত সংবাদে। আচমকা জিবি হাসপাতাল পরিদর্শন করলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখলেন তিনি। তবে সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা হবে বলে জানিয়েছেন অধিকর্তা। জিবি হাসপাতাল পরিদর্শন করলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ফাহিদ। সঙ্গে ছিলেন জিবি হাসপাতালের সহকারী মেডিকেল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। শুক্রবার দুপুরে আচমকা তিনি হাসপাতালে ছুটে আসেন। সহকারী মেডিকেল সুপারকে সাথে নিয়ে জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখলেন। হাসপাতালের বিভিন্ন বিভাগের পাশাপাশি আশপাশ এলাকাও সরজমিনে ঘুরে দেখেছেন অধিকর্তা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিবি হাসপাতালের বহির্বিভাগ ঘুরে দেখেছেন। এই হাসপাতালে প্রতিদিন প্রায় 200 থেকে 250 রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। অন্তর্বিভাগেও শত শত রোগী ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেছেন। সেই সঙ্গে রোগীদের কাছ থেকেও পরিষেবার কথা শুনেছেন। তাছাড়া হাসপাতাল থেকে রোগীদের জন্য যেসব সুবিধা প্রদানের কথা তা প্রদান করা হচ্ছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখছেন। সকাল সন্ধ্যা দুইবার রোগীদের টিফিনের ব্যবস্থা আছে। সেই সঙ্গে দুপুরে এবং রাতে ভাত সবজির ব্যবস্থা আছে। রোগীদের প্রতিদিন সঠিক সময়ে প্রদান করা হচ্ছে কিনা, কি কি ঔষধ রোগীদের দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি খতিয়ে দেখছেন তিনি। এর পাশাপাশি হাসপাতাল প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেছেন। তবে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। इंस्पेक्शन था नॉर्मली सुबह का। इसमें तो मैंने पूरा एजीएमसी का जितने भी ओपीडीज वगैरह थे उसमें तो पूरा परिदर्शन किया है, और जहाँ जहाँ पे भी छोटा मोटा प्रॉब्लम्स है उसके बारे में भी देखने के लिए भी हमने विजिट किया था। मेरे साथ एमएस साहब थे और बाकी बहुत सारे डॉक्टर्स और ओपीडी का एचओडी था। तो हमने बहुत सारे डिपार्टमेंट्स देखे हैं आज, और कुछ स्पेशलिटी डिपार्टमेंट बाकी हैं वो भी हम देखेंगे। और जितने भी असुविधा यहाँ पे हमारा हॉस्पिटल में होता है तो इसका जितने जल्दी हम दूरी करें और पेशेंट को सबसे अच्छा वाला सर्विस दें, दैट इज़ द मेन एम ऑफ द गवर्नमेंट। तो उसके लिए तो हम काम करते हैं और हमेशा वही रहेगा। सर, जीबी में रोज दिन का जो प्रॉब्लम हो रहा है, एक पार्किंग भी नहीं है हॉस्पिटल में और सुलभ भी नहीं है, इसके बारे में सर कुछ ये भी हमने देखा है। हमने जगह कुछ आइडेंटिफाई कर रहा हूँ और पार्किंग स्पेसेस के लिए भी कुछ आइडेंटिफाई कर रहा हूँ, और नया नया प्रोजेक्ट भी लेके आ रहा हूँ सो दैट ये प्रॉब्लम सॉल्व हो जाए। तो एक एक करके हमने सॉल्व करके आ रहा हूँ, तो थोड़ा सा टाइम लगेगा, बट स्टिल वी विल गेट इट डन एज सून एज पॉसिबल। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। জিবি হাসপাতাল এই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। এই হাসপাতালে রাজ্যের প্রায় সব মহকুমা থেকে মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। সরকার চাইছে এই রাজ্যের মানুষ সঠিকভাবে যাতে চিকিৎসা পরিষেবা পেতে পারে। তবে চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে পরিষেবা প্রদান করছে কিনা তা স্বাস্থ্য আধিকারিকদের খতিয়ে দেখা উচিত। রাজধানীর মহারাজা বীর বিক্রম কলেজে ICHR এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের কলেজগুলোর অধ্যাপকরা অংশ নিয়েছেন। ICHR এর উদ্যোগে রাজধানীর মহারাজা বীর বিক্রম কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারে উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের কলেজগুলির অধ্যাপকরা অংশ নিয়েছেন। সেমিনারের বিষয়বস্তু ছিল উত্তর পূর্ব ভারতের ইতিহাসকে নতুন করে দেখা ও পুনর্গঠন করা, যার মানে হলো ঔপনিবেশিক লেখা বা প্রচলিত ধারণার বাইরে গিয়ে উত্তর পূর্ব ভারতের অতীতকে নতুন উৎস যেমন লোককথা, মৌখিক ঐতিহ্য এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ও পুনরায় লেখা। এর উদ্দেশ্য হলো এই অঞ্চলে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ইতিহাসকে আরও সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে বোঝা ও উপস্থাপন করা, যা প্রায়শ উপেক্ষা করা হয়েছে। এই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছে সেমিনারে। 2 দিনব্যাপী এই সেমিনারে উত্তর পূর্বের রাজ্যগুলির কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই সঙ্গে সেমিনার থেকে কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের এই বিষয়ে সমৃদ্ধ করতে পারবে। বিভিন্ন রাজ্যের অধ্যাপকরা এই বিষয়ে ছাত্রছাত্রীদের উত্তর পূর্বের অতীত ইতিহাস সম্পর্কে অবহিত করবেন এই সেমিনারের মধ্যে দিয়ে। Like to inform that apart from being an assistant director in ICHR, I am also a controlling officer of Northeast Regional Center, Guwahati of Indian Council of Historical Research, and where we, as in the welcome address, Shri Paresh Devnathji has mentioned that ICHR has this common duty that it is one of its principles to extend the scientific research as well as
research in the areas which have been neglected so far. And when we talk about Northeast especially, it is very important area which require a lot of research to be undertaken. Already we have two big major projects undergoing in the Northeast Region Center, Guwahati. One is documentation of cultural heritage and setting up of museum corners with National Museum Institute. And also we have another separate ICHR special project on collection or documentation of archival sources. Apart from that, this is my only duty that I, as an officer there in ICHR, explain different schemes. And because there are not many people to speak after me, so I will not go into details, but I would prefer they should have been in separate session, where I would explain about various schemes that we have been offering, which is useful to the faculty members here, as well as the scholars, whom I would insist that they pursue the higher education, and especially their masters and PhD, so that they can undertake the research in Northeastern history especially. Now, because the title of the seminar itself speaks about revisiting and reconstructing the history. So we know that when we talk about revisiting and reconstructing, it is somehow similar to the historiography. Because what we are speaking, we are revisiting, reconstructing, but ultimately we are writing history. And historiography itself is the history of writing history. So when we talk about historiography, it deals with the writing of the history, focusing on the methods, the theories, and also the sources. It also look into the perspective, the biases that historians undergo while writing history. And also reflect the fact that the writing of history is not something a fixed narrative, it is a perpetual or the continuous dialogue with the past, that as we understand it, and it should not go out of context. So we have to contextualize the history while writing it. ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পাস আউট ছাত্রছাত্রীরা ক্রেডিট আর্টিস্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পাস আউট ছাত্রছাত্রীদের ক্রেডিট আর্টিস্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রির উপাচার্য সমীরণ দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। শংসাপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরায় এই ধরনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হবে তা রাজ্যের মানুষ ভাবতেই পারেননি, কিন্তু এই কাজেও সফলতা এসেছে। এই ইনস্টিটিউট থেকে পাস করে ইতিমধ্যেই একটি বেচ বের হয়ে গেল। এটা রাজ্যের কৃষ্টি সংস্কৃতির বিকাশে একটা বড় ধাপ। মুখ্যমন্ত্রী বলেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই 50 একর জমি চিহ্নিত করেছে। যদি প্রয়োজন হয় আরও বেশি জায়গা প্রদান করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যা কিছু করার তা সবই করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যারা আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে শংসাপত্র পেয়েছেন তারা যেন বসে না থাকেন, তারা যাতে ছোট ছোট ফিল্ম তৈরি করেন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সিনেমা হলে যাতে তাদের তৈরি করা ছবিগুলো প্রদর্শন করা হয় এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। তাতে করে রাজ্যের যুবক যুবতীরা এই শিল্পের প্রতি আকৃষ্ট হবেন, সেই সঙ্গে তাদের মধ্যেও ফিল্ম তৈরি করার আগ্রহ দেখা দেবে। আগামী দিনে রাজ্যের মানুষকে একটা নতুন দিশা দেখাবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এই প্রত্যাশা ব্যক্ত করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্রেডিট আর্টিস্ট হিসাবে শংসাপত্র পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজ বকুল অমাবস্যা। দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এই দিনটি পিতৃপূজা এবং তর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও তর্পণ করলে তাদের আত্মার শান্তি লাভ হয়। হিন্দু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এক প্রকার লেগেই আছে। প্রতি মাসেই হিন্দুদের ঘরে কোনো না কোনো পূজা পার্বণ হচ্ছে। এমন একটি মাস নেই যে মাসে হিন্দু বাঙালিদের ঘরে কোনো পূজা হয় না। 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা। এই দিনটি হিন্দু বাঙালিদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
বকুল অমাবস্যা হিন্দু ধর্মে একটি পবিত্র তিথি হিসাবে মান্য করা হয়। এই দিনটি বিশেষ করে পিতৃপূজা ও পিতৃতর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দুদের বিশ্বাস, বকুল অমাবস্যার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও তর্পণ করলে তাদের আত্মার শান্তি লাভ হয়। পরিবারের ওপর পিতৃপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয়। এই দিনে অনেকেই গঙ্গা বা পবিত্র নদীতে স্নান, দান, ধ্যান এবং ব্রাহ্মণ ভোজন করেন। বকুল গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বকুল ফুল শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। তাই এই দিনে বকুল ফুল দিয়ে দেবতার পূজা করলে সংসারে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল আসে বলে বিশ্বাস। বকুল অমাবস্যায় সৎকর্ম ও দান করলে পাপ ক্ষয় হয় এবং জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই দিনটি আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা ও পিতৃ স্মরণের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই বিশেষ দিনে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করলে তিনি ভক্তের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। এই বিশেষ দিনে অনেকে কালী মায়ের পূজার্চনাও করে থাকেন। পরিবারের লোকেদের সুখ শান্তি কামনার জন্য এই দিনটিতে পূজা পাঠ করেন হিন্দু ধর্মের লোকেরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ব্যতিক্রমী আবহাওয়া বইছে ত্রিপুরায়। দিনে গরম, রাতে শীত, দুপুর হতেই প্রখর রোদ, আর তখন গরমের অনুভূতি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীতের কাপড়। এই দুই মেল বন্ধনেই এখন ত্রিপুরার আবহাওয়া। এই দোলাচলে মানুষের জীবনযাত্রার মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ঋতু ছয়টি, এর মধ্যে একটা অন্যতম ঋতু হলো শীত। এই শীত কারোর জন্য সুখের, আবার কারোর জন্য দুঃখের হয়ে থাকে। কেউ শীত উপভোগ করেন নানাভাবে, আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন। সব মিলিয়ে শীত মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। গত কিছুদিন ধরেই রাজ্যে অদ্ভুত এবং ব্যতিক্রমী আবহাওয়া বইছে। দিনে গরম আর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি ছিল 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 61%, সর্বনিম্ন 45%। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনের শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে, আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যের শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেস্টিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এইসব পাখি। এছাড়াও সিপাহীজলার নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয়। শীতের মরশুমে চোখ জোড়ানো সবজি আসে বাজারে। তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায়। রাজ্যের বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, লোকাল আলু, পালং, বেগুন, শিম ইত্যাদি সবজির রমরমা। শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির। দাম ক্রেতাদের নাগালের মধ্যেই। বাজারে হাজির শীতকালীন ফল কুল। লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে। কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।